প্রতিশোধ এমন একটা জিনিস যা মানুষকে বহু বছর পরেও পুরনো হিসেব ভুলতে দেয় না। নমস্কার বন্ধুরা, আমরা হলাম চ্যানেল গল্পে গল্পে। আজকে আপনারা শুনবেন একটি প্রতিশোধের কাহিনী, সেই একতলা বাড়িটা। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সেই একতলা বাড়িটা। কি রে, আমায় ভুলে গেছিস বল? কে 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 আমাকে বাঁচা, বাঁচা, আমাকে দয়া করে বাঁচা। চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই। এই গল্পে কিন্তু আপনারা রোম্যান্টিক, থ্রিলার, হরর, এমনকি টুইস্টের উপাদানও পাবেন। আমার নাম সেটা বড় কথা নয়, আসল হলো গল্পের বাকি ক্যারেক্টাররা। আমি তখন থাকতাম শিমুলগড় গ্রামে। শিমুলগড়কে যদিও ঠিক গ্রাম বলা যায় না, আধুনিকতার ছোঁয়ায় সেটাও ছিল তখন একটা মফস্বল এলাকা। এই ঘটনা যেটা এখন আপনাদের কাছে বলতে চলেছি, সেটা অবশ্য বেশ কয়েক বছর আগেকার। তখনকার দিনে মানুষ আজকের মতো এতটা আত্মকেন্দ্রিক কিংবা বলা ভালো মোবাইল কেন্দ্রিক ছিল না। আমার বয়স ছিল তখন মাত্র 16 বছর। সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তাই ছুটির আমেজ চলছিল। আমাদের পাড়াতেই আমাদের বাড়ির থেকে অনতি দূরে একটি ছোটখাটো একতলা বাড়ি তৈরি হয়েছিল। মনে মনে কিন্তু বেশ আগ্রহ ছিল এই বাড়ি কাদের, কিংবা কারা এসে থাকবে এই বাড়িতে সেই নিয়ে। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটল। সেই বাড়িতে থাকতে এলো একটি পরিবার। তাদেরই বানানো বাড়ি ছিল সেটি। সেই পরিবারে ছিল আমারই প্রায় সমবয়সী একটি ছেলে, তার বাবা এবং মা, অর্থাৎ ছোট পরিবার। খুব তাড়াতাড়ি ছেলেটি আমাদের পাড়ার বাকি ছেলেদের বেশ কাছের বন্ধু হয়ে উঠল এবং সেই সুবাদে আমার সাথেও অল্প বিস্তর পরিচয় হলো তার। জানলাম তার নাম সুপ্রিয়। সুপ্রিয় ছিল আমার থেকে বয়সে বছর দুয়েকের বড় এবং সে পড়াশোনাতেও ছিল বেশ ভালো। সেই জন্যই কিনা জানি না, সুপ্রিয়র প্রতি আমি একটা আলাদাই আকর্ষণ বোধ করতাম। রোজ বিকেলবেলা টিউশন পড়ে ফিরতাম তাদেরই বাড়ির সামনে দিয়ে, যাতে একটিবার তাকে দেখতে পাই। জানি না সুপ্রিয় আমার মনের ভাব বুঝত কিনা। এরপর বছর কয়েক কাটল। আমি তখন কলেজ পড়ুয়া ছাত্রী। একদিন কলেজ থেকে ফেরার পথে পাড়ার বান্ধবী মধুমিতার সাথে দেখা হলো। নানান এটা ওটা কথাবার্তার পর সে এলো সুপ্রিয় প্রসঙ্গে। তার কথাবার্তা শুনে বুঝলাম আমার মতো সেও সুপ্রিয়কে পছন্দ করে। শুনে মনে মনে বেশ রাগ হলো। আমি কলেজে পড়ি, সেখানে বহু ছেলেরই আমার প্রতি আকর্ষণকে আমি উপেক্ষা করি শুধুমাত্র এই একজন ব্যক্তি সুপ্রিয়র জন্য। সেখানে আমার একজন কম্পিটিটর চলে এসেছে, এ কথা আমি সহ্য করতে পারছিলাম না। মধুমিতা যখন গদগদ চিত্তে
সুপ্রিয়র কথা আমায় বলছিল, মনে হচ্ছিল সপাটে ওর গালে একটা থাপ্পড় কষাই। কিন্তু নিজের ঈর্ষাকে নিয়ন্ত্রণ করলাম, আর বান্ধবী মধুমিতাকে কিছু বুঝতে না দিয়ে সেখান থেকে দ্রুত হেঁটে বাড়ি ফিরে এলাম। কিন্তু মনে আমার শান্তি ছিল না। সুপ্রিয়কে যে আমায় জিততেই হবে। ঠিক করলাম পরের দিনই সুপ্রিয়র সাথে যেভাবে হোক দেখা করব এবং তাকে নিজের মনের কথাটা জানাবো। তারপর দেখা যাবে কি হয়। এই মর্মে প্রতিশ্রুত হয়ে পরের দিন কলেজ থেকে ফেরার পথে সুপ্রিয়দের বাড়ির সামনে এসে দাঁড়ালাম আর অপেক্ষা করতে থাকলাম বাড়ি থেকে কোনো একজন ব্যক্তির বেরিয়ে আসার। মনে মনে ভাবলাম, বাড়ি থেকে যেই বেরিয়ে আসুক না কেন, তাকেই বলবো সুপ্রিয়কে ডেকে দিতে, আর তারপরেই তাকে আজ নিজের মনের কথাটা জানিয়ে দেব। এইসবই ভাবছিলাম তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে। এমন সময় বাইরে বেরিয়ে এলেন সুপ্রিয়র বাবা এবং তার কাছ থেকে জানতে পারলাম সুপ্রিয় এখন একটি দূরের কলেজে পড়াশোনা করে এবং সেখানেই সে হোস্টেলে থাকে। শুনে ভীষণভাবে আশাহত হলাম। আজও তাকে আমার মনের কথাটা জানাতে পারলাম না, কিন্তু এটা ভেবেও খুশি হলাম যে আমার বান্ধবী মধুমিতাও তাকে তার মনের কথাটা জানাতে পারবে না। কিন্তু আমি ছিলাম প্রকৃতই নির্বোধ এবং তাই আমি তখনও মোবাইল ফোন সম্পর্কে তেমন অবগত ছিলাম না। এর বেশ কিছুদিন পর আমার বান্ধবী মধুমিতার সঙ্গে আমার আবার দেখা হলো এবং তার কাছ থেকে এমন কিছু কথা জানতে পারলাম যাতে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমার কান মাথায় যেন তালা লেগে গেল। জানলাম মধুমিতা আর সুপ্রিয়র প্রণয়ের কথা। আমি আরও হতবাক হলাম এই ভেবে যে অত দূর থেকে সুপ্রিয়র সাথে মধুমিতার যোগাযোগ হলো কেমন করে। আর ঠিক তখনই মধুমিতা আমাকে তার ব্যাগের ভেতর থেকে একটা মোবাইল ফোন বের করে দেখালো, আর আমি তৎক্ষণাৎ বুঝলাম আমার ভুলটা আসলে কোথায় ছিল। নিরাশ হয়ে বাড়ি ফিরছিলাম। আফসোস হচ্ছিল এই ভেবে, যদি আগেই সুপ্রিয়কে মনের কথাটা জানাতাম হয়তো আজ সে আমার হতো। মধুমিতার কথা ভাবলেই ভেতরটা রাগে ঘৃণায় জর্জরিত হয়ে উঠছিল, কিন্তু মুখে প্রকাশ করার অবকাশ ছিল না। এইসবই ভাবতে ভাবতে পাড়ার ভেতরে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন সময় একজন প্রায় 50 ঊর্ধ্ব পুরুষ সাইকেল চালিয়ে একেবারে আমার সামনে চলে এলেন। আমি চমকে উঠে তার দিকে তাকাতেই তিনি একটি ঠিকানা জানতে চাইলেন। দেখলাম সেটা সুপ্রিয়দেরই বাড়ির ঠিকানা। আমি প্রথমটায় ভাবতে চেষ্টা করলাম এই ব্যক্তি কে হতে পারেন, কিন্তু পর মুহূর্তেই মনে হলো আমার কি দায় পড়েছে জানার। যার বা যাদের জানার তারাই জানুক গিয়ে। এই ভেবে নিজের গন্তব্যের উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করলাম। বেশ কিছুদিন কাটল। মনের মধ্যে সুপ্রিয়কে হারানোর ক্ষত তখনও দগদগে হয়েছিল, কিন্তু তবুও নিজেকে সামলেই রেখেছিলাম। এমন সময় একদিন বাড়ি ফিরছি।
দেখি আমার বান্ধবী মধুমিতা গদগদ চিত্তে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমিও তাকে আমার মনের ভাব বুঝতে না দিয়ে হাসি হাসি মুখেই তার সাথে বার্তালাপ শুরু করলাম। জানলাম সুপ্রিয় গত 1 বছর আগে একটি নামকরা কোম্পানিতে চাকরি পেয়েছে এবং এই বছরের নভেম্বর মাসে তাদের বিয়ের দিন স্থির হয়েছে। বুকের ভেতরটা যেন প্রবলভাবে জ্বলে গেল। ভেঙে পড়লাম আমি। চোখের জল আমার বাঁধ মানল না। কোনো রকমে মধুমিতাকে পাশ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে নিজের ঘরে এসে চোখের জল ফেলতে লাগলাম। নিজেকে সামলাতে বেশ কিছুদিন সময় লেগে গেল। এর মধ্যেই যথাসময়ে নভেম্বর মাস এসে উপস্থিত হল এবং বান্ধবী মধুমিতা এবং সুপ্রিয়র বিয়ে হয়ে গেল। বুকের মধ্যে পাথর চেপেই তাদের বিয়েতে যোগদান করলাম এবং ধীরে ধীরে নিজের মনকে শান্ত করলাম। ভালোবাসায় নিজের পরাজয়কে স্বীকার করে নিলাম। এই পর্যন্ত গেল একটি প্রেমের বা রোম্যান্টিক গল্প, যেটা ছিল মূলত একটা ত্রিকোণ প্রেমের গল্প, যেখানে আমি ছিলাম তৃতীয় জন এবং অবশেষে ছিল প্রকৃত ভালোবাসার জয়। এইবার শুরু হচ্ছে এই গল্পের থ্রিলার অংশ। বেশ কয়েক মাস কাটল। আমি নিজেকে প্রায় পুরোটাই সামলে নিয়েছিলাম এবং মধুমিতা আর সুপ্রিয় তখন ছিল আমার কাছে অতীত। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ খেয়াল করলাম আমার চোখের সামনে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার বান্ধবী মধুমিতা। আমি কাছে যেতেই সে বিলাপ করে বলল, বড্ড ভুল হয়ে গেছে রে। আমি হতবাক হয়ে গেলাম এবং আরও জানলাম এমন বাড়িতে বিয়ে করেছি মানে সুপ্রিয়র পরিবার, নিজের সুবিধের নয়। মনে মনে আমি হাসলাম আর ভাবলাম তুই নিজেই আসলে সুবিধের নোস, তাই সকলেই তোর কাছে বিশেষ অসুবিধের লোকজন। কিন্তু মুখে কিছুই প্রকাশ করলাম না। সেদিনকার মতো আমাদের কথাবার্তা আর এগোলো না। আমি বাড়ি ফিরে এলাম। এর দিন দুয়েক পরেই তার সাথে আমার আবারও দেখা হলো সেই একই রাস্তায় এবং আজ আমি অত্যন্ত অবাক হলাম তার মুখমণ্ডল দেখে। তার চোখের নিচে কালশিটে, মুখ বেশ ফোলা। আমি জিজ্ঞেস করতেই সে চোখের জলে ভাসিয়ে দিল, জানলাম তার স্বামী অর্থাৎ সুপ্রিয় এবং তার শ্বশুর বাড়ির সকলে মিলে তার গায়ে হাত তুলেছে। কিন্তু যেহেতু সে নিজের পছন্দে বিয়ে করেছে, তাই তার নিজের বাপের বাড়ির লোকেরা এখন এই বিষয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না। আমি বুঝতে পারলাম না এখন আমার কি করা উচিত। যার নিজের পরিবারই তাকে সহায়তা করতে চায় না, সেক্ষেত্রে আমার কোনো কিছু বলাটা কতটা সঠিক হবে ভেবে পেলাম না। এরপর আমি আমার চাকরির সুবাদে অন্য রাজ্যে স্থানান্তরিত হলাম এবং এই সকল কথাই প্রায় ভুলেই গেলাম। সব ঠিকই চলছিল আমার নিজের জীবনে, কিন্তু এরপর এলো এই গল্পের হরর বা ভৌতিক পার্ট।
মধুমিতার শ্বশুরবাড়ির লোকজন তাকে মেরেছিল কেন? কেনই বা তার পরিবার তাকে গ্রহণ করতে চায়নি? এইসব তখনও থ্রিলার গল্পের আড়ালেই থেকে গেছিল। চাকরির ছুটিতে আমি বাড়ি ফিরেছিলাম। সেদিন বিকেলে একজনের সাথে দেখা হবার কথা ছিল, তাই পাড়ার শেষ মোড়টায় দাঁড়িয়েছিলাম। হঠাৎই আমার পেছনে থাকা বাড়িটার একটা বন্ধ জানালা অল্প ফাঁক হলো। আমি সেই জানালার শব্দে পিছন ফিরে তাকালাম, কিন্তু অন্ধকার ঘরের মধ্যে কাউকেই দেখতে পেলাম না। কিন্তু আমার মন বলছিল জানলার ওপারে এমন কেউ একজন আছে যে আমাকে খেয়াল করছে। গোধূলির আধো অন্ধকারে ভয়ে আমার শরীরে শিহরণ খেলে গেল। খেয়াল করলাম এই বাড়ি তো সুপ্রিয়দের বাড়ি, কিন্তু সেটার আজ এমন জরাজীর্ণ চেহারা কেন? বাড়ির সকল লোকজন কি এখানে থাকেন না? এইসবই ভাবছিলাম সেই বাড়িটার দিকে তাকিয়ে। এমন সময় একটা ক্ষীণ নারী কণ্ঠ ভেসে এলো সেই অন্ধকারাচ্ছন্ন জানালার ভেতর থেকে। আমি উৎসাহী হয়ে কিছুটা কাছে এগিয়ে গেলাম। এমন সময় আবারও সেই নারী কণ্ঠ কানে ভেসে এলো। আমার কথা ভুলে গেছিস বল? আমি চমকে উঠলাম। মধুমিতা! তার এরকম কণ্ঠস্বর আমাকে হতবাক করে দিল। আমাকে বাঁচা, আমাকে এরা মেরে ফেলতে চায়। আমি এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে খেয়াল করছি এরা ভালো মানুষ নয়। সুপ্রিয়র বাবা একজন অপগণ্ড লোক। কোনো দিনই তিনি কোনো কাজকর্ম করতেন না। এই বাড়ির বানানোর টাকাও দিয়েছে সুপ্রিয় তথাকথিত মামা। তথাকথিত বলছি বলে তোর অবাক লাগছে নিশ্চয়ই? তাহলে শোন, একটা কাহিনী বলি। একদিন আমি এই পুরো বাড়িতে একা ছিলাম। সুপ্রিয়র বাবার চাহনি আমার কখনোই ভালো বলে মনে হয়নি। তিনি কখনোই আমাকে তার কন্যা সম মনে করতেন না। সেই দিন বাড়িতে আমার একা থাকার সুযোগে তিনি আমাকে আক্রমণ করেন। তার নোংরা লালসা তিনি চরিতার্থ করার চেষ্টা করেন আমার ওপর। আমি প্রতিবাদ করি এবং অনেক কষ্টে তার হাত থেকে নিষ্কৃতি পাই। এই কথা আমি আমার স্বামী সুপ্রিয়কেও জানাই, কিন্তু সে আমার কোনো কথা বিশ্বাস তো করেইনি, উল্টে আমার গালে একটা চড় কষিয়েছিল। আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম, কিন্তু মনে মনে বিশ্বাস করতাম শাশুড়ি নিশ্চয়ই এই কথা জানেন। এবং একদিন সন্ধেবেলায় তার ঘরে তাকে এই কথা জানানোর জন্য ডাকতে গিয়ে তাকে, অর্থাৎ আমার শাশুড়িকে এবং তার গোপন প্রণয়ী যাকে সুপ্রিয় মামা বলে ডাকে, তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আবিষ্কার করলাম। এইসব দৃশ্যে আমার সারা শরীর ঘৃণায় রি করছিল। সুপ্রিয়কে ডেকে এই ঘটনা জানানোর পর শুরু হলো আমার উপর অকথ্য অত্যাচার। বুঝলাম সুপ্রিয় সব কিছুই জানে। আমাকে সেদিন থেকে আজ পর্যন্ত এই ঘরে বন্দি করে রাখা হয়েছে। এই ঘরের সমস্ত জানালা দরজা এমনভাবে কাঠের পাটাতন দিয়ে ওরা আটকে দিয়েছে যাতে সামান্যতম আলোকরশ্মিও এই ঘরে প্রবেশ করতে না পারে। আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম
সেদিন একজন 50 পুরুষ আমাকে যে সুপ্রিয়দের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলেন, তিনি আসলেই সুপ্রিয়র মায়ের গোপন প্রণয়ী, যাকে তারা সর্বসমক্ষে এতদিন মামা বলে পরিচয় দিয়ে এসেছে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা, এরা আমাকে না বাঁচতে দেবে না। আমি অতি কষ্টে জানলার এইটুকু খুলে ফাঁকা করতে পেরেছি, আর সেখান থেকেই তোকে দেখতে পেয়ে আমাকে বাঁচানোর আর্জি জানাচ্ছি। আমি আর দেরি করলাম না, গেলাম আমাদের পাড়ায় মধুমিতার বাপের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে জানলাম তারা বর্তমানে আর এই বাড়িতে থাকেন না। আশপাশের বাড়ি থেকে তাদের ফোন নাম্বার জোগাড় করে তাদেরকে যোগাযোগ করতেই তারা আমাকে পরিষ্কার জানিয়ে দেন যে তাদের দুশ্চরিত্রা মেয়ে যে প্রেম করে বিয়ে করার পরেও অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে পারে এবং অবশেষে সেই পুরুষের সাথেই পালিয়ে অন্যত্র ঘর বাঁধতে পারে, তার সম্পর্কে তারা কোনো কথাই বলতে চান না। এবং সেই মেয়ের এই অপকর্মের জন্যই নাকি তাদেরকে পাড়া ছাড়া হতে হয়েছে। আমি রীতিমতন হতবাক হলাম। তাদের থেকে কোনো সহায়তার সম্ভাবনা নেই বুঝতে পেরে গেলাম পাড়ার ক্লাবে, এবং এখন আমি আরও বেশি হতভম্ব। পাড়ার ক্লাবের বিশিষ্টজন কানাই দাশগুপ্তর কাছ থেকে জানতে পারলাম মধুমিতা আর এ পৃথিবীতে হয়তো জীবিতই নেই। সে তার গোপন প্রণয়ীর সাথে পালাতে গিয়ে রেল লাইনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। সেদিন নাকি লাইনের ওপর থেকে মধুমিতা এবং তার প্রণয়ী দুজনেরই দেহাবশেষ পাওয়া গেছিল। এবং এই ঘটনার পর সুপ্রিয় এবং তার পরিবার ওই বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে গিয়েছে। তবে যারা সেই বাড়ি কিনেছিলেন তারাও ওই বাড়িতে খুব বেশি দিন টিকতে পারেননি, কারণ তারা দাবি করেছেন ওই বাড়িতে নাকি ভূত আছে। আমি আঁতকে উঠলাম। সুপ্রিয়দের বাড়ি সম্পূর্ণ ফাঁকা, আর তাই কি তাদের সেই বাড়ি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে? তবে যে মধুমিতার গলা আমি স্পষ্ট শুনলাম, সেটা আসলে কি ছিল? আতঙ্কে আমার বুকের ভেতরটা ধকধক করতে থাকলো। এখন আপনারাই নিশ্চয়ই ভাবছেন যে আমার বান্ধবী মধুমিতা শ্বশুরবাড়ির অত্যাচারে যদি মরে ভূতই হয়ে থাকবে, তবে সে পাড়ার এতগুলো মানুষকে ছেড়ে আমাকেই বা দেখা দেবে কেন? আর সেটাই হলো এই গল্পের টুইস্ট। আসলে আমার সম্পর্কে একটা কথা তো আপনাদেরকে আমার বলাই হয়নি, আর সেটা হলো আমি কখনো হারতে শিখিনি। সেদিন সুপ্রিয়কে আমি জিততে পারিনি ঠিকই, কিন্তু হেরে যাওয়া সুপ্রিয়কে মধুমিতার থেকে ছিনিয়ে তো নিতেই পারতাম। আর ঠিক সেই উদ্দেশ্যেই সুপ্রিয় আর মধুমিতার বিয়ের পর থেকেই সেই মোবাইল ফোন, যেটার মাধ্যমে একদিন সুপ্রিয় আর মধুমিতা এক হয়েছিল, আজ সেই একই মাধ্যমের জেরে সুপ্রিয় আজ আমার প্রণয়ী। তবে হ্যাঁ, আমার বান্ধবী মধুমিতার জন্য রইল এক রাশ সহানুভূতি।
আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর হিসেবে ছিলাম আমি ইন্দ্রাক্ষী মুখার্জি। এছাড়া মধুমিতার চরিত্রে ছিলেন প্রীতি মণ্ডল। গল্পটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।